নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল বিষয়ের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। অলরেডি আমি ক্লাস 8-এর ভূগোলের 4টি সেটের প্রশ্নের সমাধান করে তোমাদের অলরেডি ছেড়ে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 296 নম্বর পেজে 5 নম্বর স্কুলে কী হয়েছে, বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এবং ডেবরা হরিমতি সরস্বতী বিদ্যা মন্দির, এই দুটি স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন কী রয়েছে লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 1-এর দাগে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর গভীরতম সোনার খনি হলো অপশান সিতে রবিনসন দ্বীপ। 2-এর দাগে, সীমা স্তরটি গঠিত হয়েছে অপশান সিতে ব্যাসল্ট শিলা দ্বারা। 3 নম্বরে, জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ, পৃথিবীর বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন অপশান বিতে জুল ভার্ন। তারপরে কি রয়েছে, ক্রোফেসীমা। 4 নম্বরে ক্রোফেসীমা হলো অপশান বিতে গুরুমণ্ডলের অংশ বা অন্তর্গত স্তর। 5 নম্বরে, শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে অপশান এতে কলোরাডো বিযুক্তি রেখা। 6 নম্বর প্রশ্ন, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশের বিশেষ স্তরটি হল অপশান সিতে অ্যাসথেনোস্ফিয়ার। এরপরে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ ড্যাশ। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কেওক্রাডং। তারপরে হচ্ছে 2 নম্বরে, শ্রীলঙ্কার একটি প্রধান শহর ড্যাশ। শ্রীলঙ্কার একটি প্রধান শহর হচ্ছে কলম্বো। সেই স্পেলিংটা হয়েছে কেওক্রাডং হবে, স্পেলিংটা ভুল হয়েছে, কয়েকার হবে, কয়েকার ও আবার লিখে দিচ্ছি এটা। কেওক্রাডং। বিদ্যাগে নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখ। 1 নম্বরে, সার্ক এর সদর দপ্তর অবস্থিত থিম্পুতে। অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে কাঠমান্ডুতে। তারপরে 2-এর দাগে, নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়। অশুদ্ধ। ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়, ভুটান। বুঝতে পেরেছ? এরপরে লক্ষ্য করো কি রয়েছে। 3-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতীয় উপমহাদেশ কাকে বলে। লক্ষ্য করো, এই যে ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝো, এই যে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, এখান থেকে শুরু করবে, দিয়ে একত্রে ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত। এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এখান থেকে এতটা পর্যন্ত। 2-এর দাগে, প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো। লক্ষ্য করো, এই যে ভারতের রাজনৈতিক মানচিত্র দেখলে দেখা যাবে ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল ও ভুটান, উত্তর পশ্চিমের দিকে রয়েছে আফগানিস্তান ও পাকিস্তান, দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, পূর্বে আছে বাংলাদেশ, মায়ানমার। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 প্রকার, যেমন হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি বা জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। এবার এই আগ্নেয়গিরির শ্রেণীবিভাগগুলো দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো এবং একটি করে উদাহরণ দাও। এই যে এখান থেকে শুরু করবে, আগ্নেয়গিরির প্রকৃতি, অগ্নুৎপাতের সময়কাল, ব্যাপ্তি অনুসারে আগ্নেয়গিরি প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। এখান থেকে শুরু করো, পরপর দেখাচ্ছি, লক্ষ্য করো উত্তরটি। প্রথমে রয়েছে জীবন্ত আগ্নেয়গিরি, তার সংজ্ঞা। এবার জীবন্ত আগ্নেয়গিরিকে 2টি ভাগে ভাগ করা যায়, অবিরাম আগ্নেয়গিরি, সবিরাম আগ্নেয়গিরি। এরপরে 2 নম্বরে রয়েছে সুপ্ত আগ্নেয়গিরি।
এবং 3 নম্বর আগ্নেয়গিরি হচ্ছে মৃত আগ্নেয়গিরি, সংজ্ঞা এবং উদাহরণ। পোপা মেক্সিকোর পারিকুটিন এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো, এরকম পরিস্থিতিতে তুমি প্রথমে কি কি করবে লেখো। এখান থেকে শুরু করবে, এই যে এখান থেকে শুরু করবে, হঠাৎ ভূমিকম্প হলে, যে ভূমিকম্প হঠাৎ শুরু হলে কী করা উচিত বা পরিস্থিতি তুমি কী করবে, এখান থেকে শুরু করবে। বাড়ির পোষা জন্তুদের বেঁধে রাখা উচিত নয়, এত দূর পর্যন্ত লিখবে। 3 দাগে টিকা লেখো, সিসমোগ্রাফ ও রিক্টার স্কেল। লক্ষ্য করো সিসমোগ্রাফ, এই যে অর্থ দেবে, সংজ্ঞা দেবে, আবিষ্কার কী করছেন সেটা দেবে এবং বৈশিষ্ট্য দেবে, এতটা পর্যন্ত লিখবে। এরপরে রিক্টার স্কেল, দেখো সংজ্ঞা দেবে, আবিষ্কারক কে দেবে, উদ্দেশ্য দেবে এবং বৈশিষ্ট্য দেবে। এই যে বৈশিষ্ট্য, বুঝতে পেরেছ। তার সঙ্গে উদাহরণ একটা দেবে। রিক্টার স্কেলে এই যে একটা উদাহরণ দেওয়া আছে, লক্ষ্য করো, এই যে 2004 সালের ভারত মহাসাগরের তলদেশের ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.9। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। লক্ষ্য করো রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। এখান থেকে শুরু করবে, কাঠিন্য থেকে শুরু করবে। কাঠিন্য, স্ফটিক, জীবাশ্মের উপস্থিতি, অনুপস্থিতি, চিহ্ন, খনিজের উপস্থিতি, চিহ্ন, তাই শিলাকাকার বিন্যাস দিয়ে চকচকে হয়ে থাকে, এতটা পর্যন্ত দিবে। বুঝতে পেরেছ। আচ্ছা, এখানে চিহ্নটা দুটো একই লেখা আছে, দুটো দুবার হয়ে গেছে, একবার লিখবে তোমরা, বুঝতে পেরেছো, একবার লিখবে। এবার পাললিক শিলার বৈশিষ্ট্য দেখো, স্তরবিন্যাস, স্তরান্তর, জীবাশ্মের উপস্থিতি, কাঠিন্য, প্রবেশ্যতা, সম্পদের উপস্থিতি, কেলাস, প্রকৃতির দাগ বা চিহ্নের ছাপ, স্ফটিকের অনুপস্থিতি, এতটা লিখবে। 2 দাগে শিলাচক্র একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। লক্ষ্য করো, এই যে উত্তর, এখান থেকে শুরু করবে। শিলাচক্র, এই ছবিটা দেবে। এইভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি, এক শিলা থেকে অন্য শিলার রূপান্তর চক্রাকারে আবর্তিত হয়েছিল, যে এই প্রক্রিয়াকে শিলাচক্র বলে, এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও। লক্ষ্য করো, এই যে শ্রেণীবিভাগ, উৎপত্তি গঠন অনুসারে আগ্নেয় শিলাকে 2টি ভাগে ভাগ করা যায়। এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি উত্তরগুলো, লক্ষ্য করো কী কী রয়েছে। উদ্ভিদে আগ্নেয় শিলা, উদাহরণ, তারপরে পাতালিক, উদ্ভিদকে 2টি ভাগে ভাগ করা যায়, পাতালিক শিলা, উপপাতালিক শিলা, এই যে উদাহরণ, পরিফারি, রোলেরাইট, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।